বিএসএমইউতে গাইডিয়ান অপসে জুলাই 2021-এ পার্ট 1 করেছি 39তম বিসিএস। আজকে মেইনলি আপনাদের সাথে আমি কথা বলবো এফসিপিএস পার্ট 1 পেপার 1 অ্যানাটমিতে কিভাবে প্রিপারেশন নিতে হবে এটা নিয়ে। প্রিপারেশন কিভাবে নিতে হবে এ বিষয়ে কথা বলার আগে আমি কিছু বেসিক কথাবার্তা বলি। কিভাবে এফসিপিএস পার্ট 1-এ অ্যাপিয়ার করব বা কারা এফসিপিএস পার্ট 1-এ অ্যাপিয়ার করতে পারবে। যারা ইন্টার্নি শেষ করেছেন, ইন্টার্নি শেষ করার পরেই আপনারা এফসিপিএস পার্ট 1-এ অ্যাপিয়ার করতে পারবেন। তাহলে সাথে আর কি কি জিনিস লাগবে, অর্থাৎ আপনি কি কি বই পড়তে হবে অথবা কি ফলো করবেন, কি পড়লে আপনি চান্স পাবেন বা কত সময় ডিউরেশন নিয়ে আপনি পড়তে হবে। তাহলে প্রথমে প্রিপারেশন শুরু করার জন্য আপনাকে বিসিপিএসের সিলেবাস কালেক্ট করতে হবে। এটা হচ্ছে সেই সিলেবাসটা যেটা বিসিপিএস থেকে কালেক্ট করতে হবে এফসিপিএস পার্ট 1-এর জন্য। সিলেবাস কালেক্ট করার পরে মেইন কাজ হচ্ছে বই কি কি পড়ব সেটা সিলেক্ট করা। পেপার 1 অ্যানাটমি, সাথে আমাদের থাকবে জেনেটিক্স, বায়োফিজিক্স আর বায়োস্ট্যাটিস্টিক্স। অ্যানাটমির জন্য আমরা গ্রেস অ্যানাটমি পড়তে পারি, তবে মনে হয় একটু টাফ হয়ে যায়। কিন্তু আমরা এমবিবিএসে সবাই কম বেশি বিডি চৌরসিয়া, দত্ত এটার সাথে কম বেশি সবাই পরিচিত, ওটা পড়লে একটু ইজি হয়। আর বর্তমানে বিশ্রাম সিং একজন ইন্ডিয়ান রাইটার, ওনার বইটাও পড়া যায়, ওটা ভালো। আর আমরা কম বেশি সবাই এটা জানি যে অ্যানাটমিতে সবচেয়ে ভালো করার জন্য ছবি বেশি বেশি দেখতে হবে। ছবি দেখার জন্য আমরা নিটার দেখতে পারি, কালার অ্যাটলাসটা পড়তে পারি। পড়ার সাথে সাথে যখন ছবিগুলো দেখব তাহলে ওই পড়াটা ইজিলি আমাদের মনে থাকবে, ক্যাপচার করা ইজি হবে। যখনই আমরা চিন্তা করব তখন ওই ছবিটা মনে পড়বে, তাহলে কোয়েশ্চেনের অ্যান্সার করাও খুব ইজি হবে। বায়োস্ট্যাটিস্টিক্সের জন্য ম্যাট্রিক্স একাডেমির একটা বই আছে বায়োস্ট্যাটের, আমরা সেই বইটা ফলো করব। আর বায়োফিজিক্স আর জেনেটিক্স এগুলো হচ্ছে আমাদের গাইনি রিলেটেড টপিক, গাইনিটাই ফলো করব। গাইনি অ্যান্ড অপসের জন্য আমরা সাধারণত দুইটা বই বেশি ফলো করি, সেটা হচ্ছে গাইনি অ্যান্ড অপস দত্ত বই। তাহলে কোন এডিশানটা ফলো করব? সবসময় নতুন এডিশান যেটা আসে ওই এডিশানটা ফলো করাই ভালো। গাইনির ক্ষেত্রে বর্তমানে হচ্ছে 8th এডিশান এবং অপস দত্তের ক্ষেত্রে হচ্ছে 9th এডিশানটাই রিসেন্ট এডিশান, সাথে জেপকটের রিসেন্ট এডিশানটা কিছু কিছু অংশে লাগবে। তাহলে এটা হলো আমার কি কি জিনিস পরীক্ষা দিতে হলে আমাকে কালেক্ট করতে হবে। 1 নম্বরে আমার বিসিপিএসের সিলেবাস লাগবে, 2 নম্বরে আমার বই লাগবে, গাইনি অ্যান্ড অপসের জন্য কিছু বই, আর আমার বেসিক সাবজেক্টের অ্যানাটমি রিলেটেড কিছু বই। এখন আমি সিলেবাস নিয়ে কিছু কথা বলি। কিভাবে পড়ব, কিভাবে শুরু করতে হবে, কতদিন ডিউরেশনে আমাদেরকে পড়তে হবে। এফসিপিএস পার্ট 1 প্রিপারেশনের জন্য মিনিমাম আমাদের 6টা মাস পড়াশোনা করা উচিত, এবং এই পড়াটা হবে একদম বেসিক লেভেল থেকে। আগে এফসিপিএস পার্ট 1-এর জন্য কোয়েশ্চেন প্যাটার্ন ছিল 25টা, গত জানুয়ারি থেকে 2021-এর জানুয়ারি থেকে হচ্ছে 25টা এমসিকিউ এবং 25টা সিঙ্গেল বেসড আনসার। এর আগে সিঙ্গেল বেসড অ্যান্সার 15টা ছিল, আস্তে আস্তে সিঙ্গেল বেসডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তার আগে একটু বলে নিই, এফসিপিএস পরীক্ষা হচ্ছে 3 দিন দিতে হয়, পেপার 1, পেপার 2 আর পেপার 3। পেপার 1 অ্যানাটমি, পেপার 2 ফিজিওলজি আর পেপার 3 প্যাথোলজি। প্রত্যেক দিনই 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের মধ্যে 25টা এমসিকিউ থাকবে আর 25টা সিঙ্গেল বেস থাকবে। সিঙ্গেল বেসড অ্যান্সারগুলোতে প্রতিটা কোয়েশ্চেনের জন্য 2 মার্ক থাকবে। চান্স পেতে হলে যে কোনো 2টা সাবজেক্টে আপনাকে 70-র উপরে নাম্বার ক্যারি করতে হবে, আর যে কোনো একটা সাবজেক্টে আপনি 65-এর উপরে নাম্বার ক্যারি করতে হবে। যদি কেউ 2টা সাবজেক্টে 75-এর উপরে পেলেন কিন্তু যে কোনো একটা সাবজেক্টে 65-এর কম পেলেন, তাহলে চান্স হবে না। তার মানে হলো
তিনটা সাবজেক্ট মিলিয়ে আপনাকে আউট অফ 300 210 নাম্বার পেতে হবে এফসিপিএস এর চান্স পেতে হলে। আবার বলছি, দুইটা সাবজেক্টে 2 দিন, মোর দেন 70, একটা সাবজেক্টে মোর দেন 65 পেতে হবে। কোনো সাবজেক্টে যদি 65-এর কম হয় তাহলে আর চান্স হবে না। এখন আসি কোয়েশ্চেনের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন থাকবে পেপার 1-এর জন্য। পেপার 1 অ্যানাটমি আমরা এই সিলেবাসটা ধরে মেইনলি পড়ি, এভাবেই পড়া উচিত। বিসিপিএস এর জন্য যেই সিলেবাসটা করা আছে সেই সিলেবাসটাতে মার্ক ডিস্ট্রিবিউশনটা যেভাবে দেওয়া আছে, অ্যানাটমি আর হিস্টোলজিতে 38 মানে 38 নাম্বার, এমব্রায়োলজিতে 5 নাম্বার, জেনেটিক্সে 2 নাম্বার, বায়োফিজিক্সে 2 নাম্বার এবং স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এপিডেমিওলজিতে 3 নাম্বার, টোটাল 50। এর মধ্যে 50% কোয়েশ্চেন সিঙ্গেল বেস্ট অ্যান্সার, 50% কোয়েশ্চেন এমসিকিউ হিসেবে থাকে। আপনারা এখানকার মার্ক ডিস্ট্রিবিউশন দেখেই বুঝতে পারছেন কোন সাবজেক্টটাতে কোন টপিকটাতে আপনাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। যেহেতু আমরা গাইনিয়ান অপসের জন্য প্রিপারেশন নিব, তার মানে আমাদের মেইনলি বডির কোন অংশটুকু বেশি লাগবে, মিড চেস্ট টু মিড অ্যাবডোমেন। তাহলে মিড চেস্ট থেকে মিড অ্যাবডোমেন পর্যন্ত আমাদেরকে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। মিড থাইয়ের পোর্শন পর্যন্ত এখানে যতটুকু অংশ আছে এই অংশের মধ্যে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, সবই পড়তে হবে। তাহলে কি আমি লোয়ার এক্সট্রিমিটি, আপার এক্সট্রিমিটি, হেডনেক এগুলো পড়বো না? অবশ্যই পড়ব। যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, পিপিএইচ এর একটা পেশেন্ট যদি আসে, তাহলে সিভিয়ার ব্লিডিং হওয়ার পরে তার পিটুইটারি নেক্রোসিস হয়, তাহলে এখানে পিটুইটারি গ্ল্যান্ডটা ইম্পর্টেন্ট। কথাটা এই জন্যই বললাম, অনেকেই আমরা বলি যে হেডনেক পড়তে হয় না। বেসিক সাবজেক্টের সাথে সাথে ক্লিনিক্যাল সাবজেক্ট পড়াটাও খুবই ইম্পর্টেন্ট। বেসিক পোর্শন আমি যতটুকু পড়বো, আমি ক্লিনিক্যাল পোর্শনটুকুও ততটুকু জোর দিতে হবে। কেউ কেউ যখন প্রিপারেশান নেয় তখন দেখা যায় যে পুরোটাই বেসিক পড়তেছে, ক্লিনিক্যাল পোর্শনের কোনো তেমন করে প্রিপারেশান নেওয়া হয় না। আবার অনেকেই প্রিপারেশান কীভাবে নেয়, পুরোটাই ক্লিনিক্যাল পড়তেছে, বেসিকে তেমন কোনো প্রিপারেশান নেওয়া হয় না। কিন্তু এখন বিসিপিএস যেই প্যাটার্নটা ফলো করে সেটা হচ্ছে, যে কোনো একটা সেশনে যদি বেসিক বেশি দেওয়া হয়, অপোজিট সেশনে ক্লিনিক্যাল অংশটুকু বেশি দেওয়া হয়। তার মানে আমাকে প্যারালালি দুইটা পোর্শনেই খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখন একটু দেখি সিলেবাসে, এখানে লেখা আছে অ্যানাটমি আর হিস্টোলজিতে অলমোস্ট 38 নাম্বার ক্যারি করতেছে। তাহলে অ্যানাটমিতে আমি কি কি পড়ব, কোন কোন টপিকসে আমার 38 নাম্বার ক্যারি করতেছে? অ্যানাটমিতে আমি আমার সিস্টেমগুলো পড়তে হবে, কি কি আছে। আমি যদি বলি অ্যাবডোমেন, থোরাক্স, হিস্টোলজি, এমব্রায়োলজি, সুপি এক্সট্রিমিটি, ইনফ্রি এক্সট্রিমিটি, হেড নেক, নার্ভাস সিস্টেম, এই অংশটুকু থেকে আমার 38 কোয়েশ্চেন থাকবে। আর এমব্রায়োলজি থেকে স্পেসিফিকলি আলাদা করে যদি বলি 2 নাম্বার থাকবে। কিন্তু দেখা যায় যেহেতু এটা গাইনিয়ান অপস রিলেটেড, অ্যাবডোমেন থেকেই মোস্ট অফ দ্য কোয়েশ্চেন থাকে এবং এই অ্যাবডোমেনের সাথে গাইনিয়ান অপসের যতটুকু অংশ রিলেটেড থাকে, ক্লিনিক্যালের সাথে বেসিক অংশের ততটুকু কোরিলেশন করে কোয়েশ্চেনগুলো বেশি আসে। তার মানে আমাদেরকে বেসিক পড়ার সাথে সাথে গাইনিয়ান অপসের ক্লিনিক্যাল পোর্শনটুকু কোরিলেট করে বেশি বেশি পড়তে হবে, যেন পরীক্ষা অ্যান্সার করা আমাদের জন্য ইজি হয়। আর হিস্টোলজি বলতে বোঝাচ্ছে প্রতিটা সিস্টেম আমরা যখন পড়ব, ওই সিস্টেমের প্রতিটা অর্গান পড়ার সময় তার লাইনিং এপিথেলিয়াম কি, সাপ্লাই কোথা থেকে আসতেছে, এমব্রায়োলজি পড়তে গেলে তার ডেভেলপমেন্ট কোথা থেকে হচ্ছে, এগুলো আলাদা আলাদা করে যদি আমি পড়ি তাহলে অর্গান রিলেটেড এমব্রায়োলজি, হিস্টোলজি এগুলো কভার করে। তাহলে এখন আমরা একটু দেখি কি কি আলাদা আলাদা করে গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়তে হবে। প্রথমে আসেন অ্যাবডোমেন। অ্যাবডোমেন থেকে বিসিপিএস এর সিলেবাসে আছে অ্যাবডোমিনাল ওয়াল পড়তে হবে। অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে আপনারা কি কি পড়বেন? এখানে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, পেরিটোনিয়াল রিলেশনে কি কি আছে, কোন কোন অর্গান পেরিটোনিয়াল রিলেশনে আছে, রেট্রোপেরিটোনিয়াল, ইন্ট্রাপেরিটোনিয়াল,
কোন কোন অর্গানগুলো, এগুলো খুব ভালো করে জানতে হবে। বাউন্ডারিগুলো কি কি আছে। এরপর আছে ডায়াফ্রাম। আমি একটু আগেই বলেছি যে মিড চেস্ট টু মিড অ্যাবডোমেন অ্যান্ড মিড থাই, এই পোর্শনের মধ্যে আমার যতটুকু পড়ে কোনো অর্গানই আমি বাদ দিতে পারবো না। তাহলে মিড চেস্ট যখন শুরু হয় তখন কি দিয়ে শুরু হয়? ডায়াফ্রাম দিয়ে শুরু হয়। থোরাসিক দাগ থাকে, তাহলে ডায়াফ্রাম থেকে অবশ্যই কোয়েশ্চেন আসবে। ডায়াফ্রামে কি কি পড়তে হবে? ডায়াফ্রামে কি কি ওপেনিং আছে, ওই ওপেনিং দিয়ে কি কি যায়, কি কি নার্ভ সাপ্লাই, সেন্ট্রালি কি কি সাপ্লাই পায়, পেরিফেরালি কি কি সাপ্লাই পায়, এতটুকু পোর্শন অবশ্যই জানতে হবে। এরপর আছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। স্টমাকের ব্লাড সাপ্লাই কি, লিম্ফেটিক ড্রেনেজ কি, স্টমাকের বেডো রিলেশনে কি কি আছে, আর স্মল ইন্টেস্টাইনের মধ্যে ডিউডেনাম, জেজুনাম দুইটার রিলেশন কি, কোন কোন অর্গানের রিলেশনে থাকে, আইলিয়াম, ডিউডেনাম, জেজুনাম তিনটার পার্থক্যটা কি, ডিফারেন্সগুলো কি কি, লেংথ কতটুকু, হিস্টোলজিক্যাল স্ট্রাকচারগুলো কি কি, এগুলো খুব ভালো করে পড়তে হবে এখান থেকে। লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে লার্জ ইন্টেস্টাইনে কিছু ক্রাইটেরিয়া আছে, স্যাকুলেশন কি, হস্ট্রেশন কি, কোথায় থাকে, কার কার কাছে, কোনটার কাছে থাকে কোনটাতে থাকে না, কিভাবে ডিফার করব, এগুলো খুব ভালো করে জানতে হবে। ব্লাড সাপ্লাই কি কি, ইউরিনারি ট্র্যাক্টের ক্ষেত্রে কোথা থেকে ইউরিনারি ট্র্যাক্ট শুরু হয়, কোনটা কালেক্টিং সিস্টেম, কোনটা এক্সক্রিটরি পোর্শন, কোনটা ডেভেলপমেন্ট কোথা থেকে হয়, এতটুকু অংশ খুব ভালো করে পড়তে হবে। সাথে প্রতিটা অংশের হিস্টোলজি, এমব্রায়োলজি পোর্শন কোথা থেকে ডেভেলপমেন্ট হয়। তাহলে অর্গানের সাথে পড়ার সাথে সাথে আপনার হিস্টোলজি পার্ট প্লাস এমব্রায়োলজি পার্ট দুইটাই একসাথে পড়া হয়ে যাবে। এরপরে আছে প্যানক্রিয়াস, স্প্লিন, লিভার মানে হেপাটোবিলিয়ারি সিস্টেম। প্যানক্রিয়াসের ক্ষেত্রে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড, ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড, এই দুটার কখন রোটেশন হয়, বার্ডগুলো থেকে কোনটা কখন তৈরি হয়, কি কি অর্গান আসে। স্প্লিনের ক্ষেত্রে সার্কুলেশনগুলো কিভাবে হয়, হোয়াইট পাল্প কি, রেড পাল্প কি, স্প্লিনিক আর্টারি কোথায় যায়, কিভাবে যায়, এটার রিলেশনে কোনো লিগামেন্ট থাকে কি না, এগুলো খুব ভালো করে ছবি দেখে দেখে পড়তে হবে। নিটার সাথে রেখে ছবি দেখে দেখে যখন আপনারা পড়বেন অ্যানাটমি, তাহলে পড়াগুলো অনেক ইজি হয়ে যাবে। আসলে অ্যানাটমি হচ্ছে অনেকটা অঙ্কের মতো, আপনি একে একে যোগ করলে যখন 2 হবে, অ্যানাটমিও অনেকটা একই রকম। আপনার বডিতে যা আছে আপনি পড়লে তাই, এর বাইরে কোনো কিছু না। আপনার যখন নলেজ থাকবে আপনি কোরিলেট করতে পারবেন, আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। কিন্তু আপনি যখন দেখবেন যে কোয়েশ্চেন আপনি ধরতে পারছেন না, আপনার ওই বিষয়ে নলেজ নাই, তখনই আপনার কাছে মনে হচ্ছে যে না আমি পারবো না। কিন্তু যদি একবার প্রিপারেশান নেওয়া হয়ে যায় এবং সেটা আপনি কোরিলেট করতে পারেন, তাহলে ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে এবং প্রিপারেশানটাও খুব ভালো হবে। এরপর পেরিটোরিয়াল অ্যারেঞ্জমেন্ট, কোথায় কিভাবে পেরিটোনিয়াম লাগে, কোন অর্গানের সাথে কিভাবে আসে, অ্যাটাচমেন্টগুলো খুব ভালো করে জানতে হবে এখান থেকে। আর অ্যাবডোমেনের ব্লাড সাপ্লাই, অ্যাবডোমিনাল ব্লাড সাপ্লাই ক্ষেত্রে খুব ভালো করে পড়তে হবে। অ্যাবডোমিনাল অ্যাওটা, এখান থেকে কি কি আসে, সিলিয়াক ট্রাঙ্ক কোথায় যায়, সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি, ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি কোনটা কোন গাটে সাপ্লাই দেয়, কোনটার কয়টা করে ব্রাঞ্চ, অ্যাবডোমিনাল অ্যাওটার কোথায় শুরু হয় কোথায় শেষ হয়। ভেনাস ড্রেনেজ যদি আমি বলি, তাহলে ইনফিরিয়র ভেনা কাভা এখান থেকে কতটুকু যায়, পোর্টাল সিস্টেম কতটুকু সাপ্লাই দেয়, এগুলো এখান থেকে ইন ডিটেলস ভালো করে পড়তে হবে। বিশেষ করে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ এগুলো খুব ভালো করে পড়তে হবে। অ্যাবডোমেন থেকে এরপর নিচের দিকে যদি যাই আমরা, পেলভিস, পেলভিসে গিয়ে অ্যাবডোমেনের ব্লাড সাপ্লাইটা পেলভিসে কিভাবে যাচ্ছে, পেলভিসে গিয়ে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, ইন্টারনাল আইলিয়াক আর্টারি কিভাবে সাপ্লাই দিচ্ছে, ব্রাঞ্চগুলো কি কি, অ্যান্টিরিয়রলি কী কী ব্রাঞ্চ আছে, পোস্টিরিয়রলি কী কী ব্রাঞ্চ আছে, সেগুলো জানতে হবে। হেপাটিক পোর্টাল সিস্টেম, পোর্টাল সিস্টেম কোথায় কোথায় থাকে, কোথায় কোথায় অ্যাভয়েড করে, এই জিনিসটা এখান থেকে খুব ভালো করে জানতে হবে। এরপর অ্যাবডোমিনাল লিম্ফেটিক্স, লিম্ফেটিক্সের ক্ষেত্রে ইনগুইনাল লিম্ফেটিক্স, অবটুরিটর লিম্ফেটিক্স, স্যাক্রাল লিম্ফেটিক্স, বডির কোন কোন জায়গায় কোন কোন লিম্ফেটিক আছে এবং কোন কোন অর্গানকে কোন কোন লিম্ফেটিক সাপ্লাই দেয়, এটা খুব ভালো করে আপনারা ছবি এঁকে ভালো করে পড়ে ফেলবেন। কারণ গাইনিতে
লিমফেটিক্স থেকে প্রচুর কোয়েশ্চেন আসে এবং লিমফেটিক্স ড্রেনেজটা যদি আপনারা ভালো করে পারেন তাহলে অ্যাবডোমেনের সাথে সাথে পেলভিক অর্গানের যে লিমফেটিক ড্রেনেজটা ওটা খুব ইজি হয়ে যায়। এরপর অটোনমিক নার্ভাস সাপ্লাই অফ দ্য অ্যাবডোমিনাল অ্যান্ড পেলভিক অর্গান। নার্ভাস সাপ্লাইয়ের ক্ষেত্রে সিম্প্যাথেটিক সাপ্লাই কি, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কি, সিম্প্যাথেটিক সাপ্লাইটা কোথা থেকে আসতেছে আর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কোথা থেকে আসতেছে, ভিসেরাল প্যারাইটাল দুইটা পোর্শন আলাদা আলাদা করে যদি আমরা বলি তাহলে অতটুকু পোর্শন কোথা থেকে সাপ্লাই পায় এগুলো আলাদা আলাদা করে সব পড়তে হবে। আর সিস্টেমিক নার্ভগুলো কি কি আছে, নার্ভ সাপ্লাইগুলো খুব ভালো করে পড়তে হবে। যেমন একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, এখানে মেইনলি যদি পেলভিস বা লোয়ার পোর্শনের জন্য আমরা বলি এখানে প্লেক্সাস থাকে, লাম্বার প্লেক্সাস, স্যাক্রাল প্লেক্সাস। এখান থেকে অনেকগুলো নার্ভ আসে, যেমন ফিমোরাল নার্ভ, অবটুরেটর নার্ভ। তো ফিমোরাল অ্যান্ড অবটুরেটর নার্ভ দুইটারই রুট একই, কিন্তু একটা আসে ভেন্ট্রাল ডিভিশন থেকে, একটা আসে ডরসাল ডিভিশন থেকে। কোনটা কোন ডিভিশন থেকে আসে, কোনটা রুট কত, এটা খুব ভালো করে জানতে হবে। ফিমেলদের জন্য বিশেষ করে গাইনিতে পরীক্ষা দিলে পুডেন্ডাল নার্ভ না জেনে পরীক্ষায় জানা যাবে না। পুডেন্ডাল নার্ভ কোন ফোরামেন দিয়ে বের হয়, কোন ফোরামেন দিয়ে আবার ঢুকে, কোন কোন জায়গায় ব্রাঞ্চ দেয়, কোন কোন জায়গায় ক্রস করে, এটা খুব ভালো করে জানতে হবে। তাহলে এভাবে যদি আমরা গুছিয়ে প্রিপারেশন নেই পরীক্ষা আমাদের জন্য ইজি হবে। তাহলে প্রিপারেশন নেওয়ার জন্য এই যে এটা আমি এতক্ষণ যতটুকু বললাম এই অংশটুকু হচ্ছে আমাদের বিসিপিএস এর সিলেবাস। তাহলে আপনি যখন প্রথমবার পড়া শুরু করবেন তখন আপনি আপনার বেসিক অ্যানাটমি ধরে পড়া শুরু করলেন, সাথে গাইনিয়ান অবস রিলেটেড যেই চ্যাপ্টারগুলো এটার সাথে করসপন্ড করে সেই চ্যাপ্টারগুলো একসাথে মিলিয়ে আপনি আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিমফেটিক ড্রেনেজ, নার্ভ সাপ্লাইগুলো আলাদা আলাদা করে খাতায় অথবা পেজে আলাদা আলাদা করে লিখে ফেলেন। সামারাইজ করে নিয়ে আসলে সেটা পরীক্ষার সময় রিভাইজ করতে ইজি হবে, আপনাদের জন্য মনে রাখাও ইজি হবে। আমি এখানে এক্সাম্পল হিসেবে কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, সেটা হচ্ছে লাস্ট জুলাই 2021 সেশনে কি কি কোয়েশ্চেন এসেছিল আর 2019 সেশনে কি কি কোয়েশ্চেন এসেছিল। যেমন পুডেন্ডাল নার্ভ থেকে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই 2021 সেশনে অনেকগুলো কোয়েশ্চেন এসেছে। পুডেন্ডাল নার্ভ সম্পর্কে একটা কোয়েশ্চেন আসছে এমসিকিউ হিসেবে, এরপরে কোয়েশ্চেনটাও আসছে এমসিকিউ হিসেবে। আমাদেরকে এখান থেকে কী জানতে হবে, পুডেন্ডাল নার্ভের ভ্যালু কত, রুটগুলা কি কি, কোন প্লেক্সাস থেকে আসে, কাকে সাপ্লাই দিচ্ছে। এরপর দেখেন লিমফেটিক ড্রেনেজ অফ সার্ভিক্স, এটা খুব ইম্পর্টেন্ট, একদম টু দি পয়েন্ট, বই থেকে যেভাবেই পড়বেন মানে একটা জায়গায় যদি আপনি গুছিয়ে ফেলেন তাহলে সব কিছু অ্যান্সার করা সম্ভব। পাউচ অফ ডগলাস সম্পর্কে, মানে আমি যদি বেসিক অ্যানাটমি পড়ি, পেলভিক অর্গান রিলেটেড অ্যানাটমি, পাউচ অফ ডগলাস কোথায় আছে, এটাতে কি কি হয়, কালেকশন জমলে কি হতে পারে, এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি। এরপর ইনগুইনাল ক্যানেল, ইনগুইনাল ক্যানেলের বাউন্ডারি কি, এটা কিভাবে ফর্মেশন হয়, এটার ইম্পর্টেন্স কি, হার্নিয়া কখন বেশি হয়, এগুলো খুব ভালোভাবে জানতে হবে। ফিমেল ইউরেথ্রা নিয়ে একটা কোয়েশ্চেন আসছে, অ্যানাল ক্যানেল নিয়ে কোয়েশ্চেন আসছে। আমি স্যাম্পলগুলো এই জন্য নিয়ে এসেছি, আপনি যদি রিলেটেড টপিক নিয়ে পড়াশোনা করেন ওই রিলেটেড টপিক নিয়েই কিন্তু কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন এর বাইরে থেকে কোনো কিছু আসবে না। যদি আমরা বিসিপিএসের সিলেবাসটা নিয়ে পড়াশোনা করি এবং ওই রিলেটেড বেসিক আর ক্লিনিক্যাল ওরিয়েন্টেড করে পড়ি, ইনশাল্লাহ এফসিপিএসে ভালো রেজাল্ট করা সম্ভব। পুডেন্ডাল নার্ভ এক্সিট ফ্রম পেলভিস, এটা আরেকটা কোয়েশ্চেন, কোন ফোরামেন দিয়ে এক্সিট করে। এরপর পজিশন অফ দ্য ইউটেরাস, ইউটেরাস কোথায় থাকে, কি পজিশনে থাকে, অ্যান্টিভার্টেড নাকি রেট্রোভার্টেড। মেইন সাপোর্ট অফ দ্য ইউটেরাস, ইউটেরাস যে একটা পজিশনে থাকে, ইউটেরাসের এই পজিশনটাকে মেনটেন করার জন্য কি কি লিগামেন্ট লাগে বা কি কি স্ট্রাকচার এটাকে হেল্প করে, এটা আপনারা যখন বেসিক অর্গানগুলো পড়বেন সাথে সাথেই পড়ে ফেলবেন। এরপর আসেন পেলভিক অর্গান, ফিমেলদের জন্য পেলভিক অর্গান খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ আপনি গাইনিতে পরীক্ষা দিবেন, গাইনিতে পরীক্ষা দেওয়া মানেই হচ্ছে বেবি ডেলিভারি করাতে হবে, বেবি ডেলিভারি করাতে হবে মানে ইউটেরাস, ইউটেরাসে বেবি কনসিভ হবে, বড় হতে থাকবে, তাহলে ইউটেরাস, ইউটেরাস পাশে ফ্যালোপিয়ান টিউব, নিচে সার্ভিক্স,
পাশে ওভারি যতটুকু আছে এই রিলেটেড পেলভিক এরিয়া রিলেটেড যতটুকু আছে খুব ভালো করে জানতে হবে। বিসিপিএসের সিলেবাসে পেলভিক অর্গান রিলেটেড যা আছে সেটা হচ্ছে ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, ভেজাইনা, ভালভা এন্ড পেরিনিয়াম, রেকটাম এন্ড অ্যানাল ক্যানেল, ব্লাডার, ইউরেথ্রা। এগুলো থেকে আমরা কি কি পড়ব বা কি কি পড়তে হবে? পেলভিক অর্গান পড়ার সময় আপনাদেরকে কয়েকটা পয়েন্ট খেয়াল রেখে পড়তে হবে। প্রথমে আপনি পড়বেন ওই অর্গানের অ্যানাটমি, এটা সাইজ কত, দেখতে কেমন, ওয়েট কত, সারাউন্ডিং অর্গানের সাথে এটার রিলেশন কেমন, এটা কি রেট্রোপেরিটোনিয়াল নাকি ইন্ট্রাপেরিটোনিয়াল, এটা ব্লাড সাপ্লাই কি, লিমফেটিক ড্রেনেজ কি, নার্ভ সাপ্লাই কি, আর্টারি সাপ্লাই কি। এরপর আপনি পড়লেন এইজের সাথে এটার কোনো চেঞ্জ হয় কিনা, প্রেগনেন্সি রিলেটেড কোনো চেঞ্জ হয় কিনা, এবং মেনস্ট্রুয়েশন রিলেটেড কোনো চেঞ্জ হয় কিনা, এটার হিস্টোলজি কি, ডেভেলপমেন্ট কি। আপনি যদি এই পয়েন্টগুলো ধরে ধরে অর্গানগুলো পড়ে ফেলতে পারেন তাহলে আপনার হিস্টোলজি এমব্রায়োলজিও একসাথে কভার করবে। তাহলে আমরা এবার একটু দেখি পেলভিক অর্গান রিলেটেড কি কি কোয়েশ্চেন এর আগে এসেছিল। এখানে একটা অংশ দেখা যাচ্ছে ফ্যালোপিয়ান টিউব, ওভারি আর পেলভিক পেরিনিয়াম। ফ্যালোপিয়ান টিউব নিয়ে একটা কোয়েশ্চেন এসেছিল জানুয়ারি 2021-এ। আমি অলরেডি বলেছি একটা অর্গান হচ্ছে পড়লে আমরা কিভাবে পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে। ওভারি সম্পর্কে একটা কোয়েশ্চেন এসেছিল জানুয়ারি 2021-এ। আর পেরিনিয়াম পড়তে গেলে পেরিনিয়াম কোন জায়গাটাকে আমরা বলি, পেলভিক আউটলেট কি, আর ইউরোজেনিটাল ডায়াফ্রাম কি, অবস্টেটিক্যাল ডায়াফ্রাম কি, এগুলো আপনাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এগুলোর সাথে সাথে এই অর্গানগুলো সাপোর্ট কে দিচ্ছে, যেমন সাপোর্ট অফ ইউটেরাস, ভ্যাজাইনা অ্যান্ড পেলভিক ফ্লোর, বনি পেলভিসের বাউন্ডারিগুলো কি কি, সামনে সিম্পাইসিস পিউবিস থেকে শুরু করে পেছনে অ্যালা অফ দ্য স্যাক্রাম, এটা কিভাবে মেনটেন হয়, এই সার্কেলটা কতটুকু যায় এটা পড়তে হবে। ব্লাড সাপ্লাই, লিমফেটিক অ্যান্ড নার্ভ সাপ্লাই অফ দ্য পেলভিক অর্গান, এই অংশটুকু পড়লে তাহলে আপনার অলমোস্ট 38 মার্কসের প্রিপারেশন হয়ে যাবে। এবার একটু দেখি ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই থেকে কি কি এসেছিল। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে বাউন্ডারি অফ দ্য পেলভিক আউটলেট, এটা অলরেডি আমি বলেছি বনি পেলভিস থেকে বাউন্ডারিগুলো খুব ভালো করে পড়তে হবে। মেজারমেন্টগুলো লাগবে, কোনটাতে নর্মাল ডেলিভারি পসিবল, কোনটাতে পসিবল না, কোনটা গাইনোকয়েড পেলভিস, কোনটা অ্যান্থ্রোপয়েড, কোনটা এনরয়েড, এগুলো খুব ভালো করে পড়তে হবে। সাথে পেরিনিয়ামের বাউন্ডারি, গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড মানে ফিমেল জেনিটাল অর্গানের যা আছে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এরপর পেলভিক পেরিনিয়াম, বিসিপিএস এর সিলেবাসে এর পরের পোর্শন হচ্ছে ব্রেস্ট। পেলভিক রিলেটেড অর্গানে ইউটেরাসে বেবি গ্রো হলো, বেবি ডেলিভারি হয়ে গেল, এরপর কি লাগবে, বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে হবে। তার মানে গাইনিতে ব্রেস্ট খুবই রিলেটেড। ব্রেস্ট থেকে কি কি পড়তে হবে, একটা বেবি যখন নর্মালি বড় হয় তার ব্রেস্ট কেমন থাকে, পিউবার্টিতে তার ব্রেস্ট কেমন হয়, মেনস্ট্রুয়েশনের সাথে তার ব্রেস্টের কি কি চেঞ্জ হয়, ডিউরিং ডেলিভারি তার কি কি চেঞ্জ হয়, বিফোর ডেলিভারি কি কি হয়, আফটার ডেলিভারি কি কি হয়। ব্রেস্টের হিস্টোলজি জানতে হবে, এমব্রায়োলজি জানতে হবে, তার সাথে নার্ভ সাপ্লাই, লিমফেটিক ড্রেনেজ, ব্লাড সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, এই অংশটুকু খুব ভালো করে পড়তে হবে। ব্রেস্ট থেকে প্রতিবারই কম বেশি একটা না একটা কোয়েশ্চেন আসেই। আর যেহেতু হিস্টোলজি আমাদের অবশ্যই পড়তে হবে, হিস্টোলজিতে একটা প্রশ্ন হচ্ছে ব্রেস্ট, তার মানে আপনি যদি একবার পড়ে ফেলেন, একটা পড়া পড়ে ফেললে হিস্টোলজি আবার এমব্রায়োলজি দুইটা পোর্শনের সাথে মিলে দুই জায়গা থেকেই কোয়েশ্চেন হয়। বেসিক অ্যানাটমিতেও আসে, ক্লিনিক্যাল অ্যানাটমিতেও, দুই জায়গাতেই কোয়েশ্চেন হয়। ব্রেস্টের সাথে বিসিপিএস এর সিলেবাসে লেখা আছে anatomical principle and basic anatomy of the cardiac, respiratory, alimentary, urinary, nervous and endocrine system। তার মানে এই যে সবাই বলে অন্যান্য সিস্টেমগুলো কি পড়তে হবে না, বিসিপিএস সিলেবাস কিন্তু বলে দিয়েছে সব সিস্টেমেরই অ্যানাটমি আপনাকে জানতে হবে। তার মানে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, কোশ্চেন যে কোনো জায়গা থেকেই আসতে পারে। তাহলে দেখি এই
সিলেবাসের এই অংশ থেকে কি কি কোশ্চেন আসতে পারে। জুলাই 2021 সেশনে একটা কোশ্চেন এসেছিল, আ লার্জ বেবি ইজ বর্ন পারভেজাইনালি উইথ হ্যান্ড প্রোনেটেড উইথ মিডিয়ালি আর্ম রোটেটেড হুইচ নার্ভ রুট ইজ সাসপেক্টেড। এই কোয়েশ্চেনটা এসেছিল ব্রাকিয়াল প্লেক্সাস থেকে, মানে একটা বেবি ডিউরিং ডেলিভারি তার একটা প্লেক্সাস ইনভলভ হয়েছে, নার্ভ রুট প্লেক্সাস। তাহলে কিভাবে হলে নার্ভ রুট প্লেক্সাসটা ইনভলভ হয়। সুপির এক্সট্রিমিটিতে আমরা ব্রাকিয়াল প্লেক্সাস পড়ি। ব্রাকিয়াল প্লেক্সাস পড়ার সময় আমরা দেখি যে আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক, লোয়ার ট্রাঙ্ক, তিনটা ট্রাঙ্ক থাকে। কোন ট্রাঙ্কটা ইনভলভ হলে কি হয়, এই কোয়েশ্চেনটা এখান থেকে এসেছে। তার মানে আমাদেরকে সুপিরিয়র এক্সট্রিমিটিও পড়তে হবে। এরপরে একটা কোয়েশ্চেন এসেছে জুলাই 2021-এ, ব্রেস্ট ইজ, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ইটস এ সোয়েট গ্ল্যান্ড অর সিভাসিয়াস গ্ল্যান্ড। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা যখন ছোট ছিলাম, মানে এমবিবিএসে ছিলাম, তখন আমরা বেসিক হিস্টোলজির জন্য জ্যান কুরিয়ার বই পড়তাম। ওখানে লেখা আছে ব্রেস্ট ইজ এ মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। আমাদের অবস এন্ড গাইনি দত্তের অ্যানাটমি যে পোর্শনটা, ওখানে লেখা আছে ব্রেস্ট ইজ এ সিভাসিয়াস গ্ল্যান্ড। তো এই কোয়েশ্চেনটা যখন আসে সবাই কনফিউশনে পড়ে যায় যে এটার অ্যান্সার আসলে কি হবে। তো এটা যেহেতু হিস্টোলজির কোয়েশ্চেন, আমরা এটা সবসময় ব্রেস্ট ইজ এ মডিফাইড সোয়েট গ্ল্যান্ড দিব। এই কোয়েশ্চেনটা মোটামুটি সবসময় বিসিপিএসে রিপিট হয়। আর আপনারা চেষ্টা করবেন সবসময় বিসিপিএসের আগের কোয়েশ্চেনগুলো কালেক্ট করতে। যেহেতু বিসিপিএসের কোয়েশ্চেন বাইরে যায় না, সেই কারণে আগের কোয়েশ্চেনগুলো কালেক্ট করলে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে কোয়েশ্চেন অনেক রিপিট হয়। আর কোয়েশ্চেন এর আশেপাশে দিয়েই যায়, তার মানে ওই টপিকটা কালেক্ট করে যদি আপনি ওই টপিকের প্রিপারেশন নেন, তাহলে আপনি কোয়েশ্চেন অবশ্যই কমন পাবেন। থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে একটা কোয়েশ্চেন এসেছে। গাইনিতে থাইরয়েড গ্ল্যান্ড খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি তিনটা জায়গাতেই আসতে পারে। হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, এটা গাইনিতে মেয়েদের সাথে খুব ভালোভাবে রিলেটেড। ডিজিজেও রিলেটেড, ফিজিওলজিক্যালিও রিলেটেড, অ্যানাটমিক্যালিও রিলেটেড। কোয়েশ্চেনটা এসেছিল জানুয়ারি 2019-এ, তার মানে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমিও এখানে খুব ভালো করে পড়তে হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কিডনি, কোয়েশ্চেনটা এসেছিল ইউরিনারি ট্র্যাক থেকে, তার মানে কিডনি নর্মাল অ্যানাটমি পড়তে হবে। এরপর হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজিতে বিসিপিএসের সিলেবাসে আছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অব দ্য নর্মাল সেল। এরপর আছে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। এরপর আছে ডিফারেন্ট টাইপ অফ সেল ড্যামেজ ইনক্লুডিং দোজ ডিউ টু রেডিয়েশন। এরপর আছে ক্রোমোজোমস, ইন্ট্রোডাকশন ইন ক্রোমোজোমস। হিস্টোলজি পড়ার সময় সবসময় সেল, অর্গান, টিস্যু এই তিনটা ভাগে ভাগ করে পড়তে হবে। সেল নিয়ে টিস্যু হবে, টিস্যু নিয়ে অর্গান হবে। তাহলে আমরা সবসময়ই ছোটোবেলা থেকেই পড়ে এসেছি এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু, মাস্কুলার টিস্যু। এভাবে ভাগ করে করে কোনটা কোন সিস্টেমের সাথে রিলেটেড, তার ক্যারেক্টারিস্টিক্স কেমন, ব্লাড সাপ্লাই কেমন, এভাবে আলাদা আলাদা করে প্রতিটা জিনিস পড়তে হবে। আর প্রতিটা সিস্টেমের লাইনিং এপিথেলিয়ামগুলো কী কী, এখান থেকে ওই অংশটুকু খুব ভালো করে পড়তে হবে। আর একটা নর্মাল ক্রোমোজোমের ক্যারেক্টারিস্টিক্স কেমন, কি কি আছে, ক্রোমোজোমের অ্যানাটমিক্যাল আর ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হলে কি কি ডিফেক্ট হতে পারে, সে অংশটুকু পড়লে এটার সাথে কোরিলেট করবে জেনেটিক্স। এতটুকু কোশ্চেন এখান থেকে পড়তে হবে। এবার দেখি বিসিপিএসে এর আগে কি কোশ্চেন এসেছিল। এখান থেকে এসেছিল হিস্টোলজি অব দ্য ওভারি। আমি বলেছি যে কোনো অর্গান পড়তে গেলে আমরা হিস্টোলজি, এমব্রায়োলজি, নার্ভ সাপ্লাই কি, লিমফেটিক ড্রেনেজ কি, আর্টারি সাপ্লাই কি, ভেনাস ড্রেনেজ কি, এগুলো খুব মানে একসাথে রিলেট করে পড়তে হবে। এরপরে এসেছিল মাইটোসিস অকার ইন। আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি মিওসিস, মাইটোসিস কোথায় হয়, কোন সেলে হয়, একবার মাইটোসিস হলে কয়টা সেলে ডিভাইড হয়, অথবা মিওসিস হলে কয়টা সেলে ডিভাইড হয়, এগুলার ডিফারেন্সগুলো খুব ভালো করে পড়তে হবে। এরপর আসেন এমব্রায়োলজি। এমব্রায়োলজি থেকে বিসিপিএসের সিলেবাসে আছে ওজেনেসিস, স্পার্মাটোজেনেসিস, অর্গানোজেনেসিস। এখান থেকে পড়তে হবে ওজেনেসিস কোথায় হয়, কোন অর্গানে হয়, কোন লাইফে শুরু হয়, ইন্ট্রাইউটেরাল লাইফে নাকি পিউবার্টিতে, কোন হরমোন ওজেনেসিসে কাজ করে। স্পার্মাটোজেনেসিসের জন্য আমরা দেখব
কোথায় শুরু হয়, কোন অর্গানে হয়, সেমিনিফারাস টিউবিউলে নাকি এপিডিডিয়ামিসে, কতদিন লাগে, কোন হরমোন কাজ করে, পিউবার্টিতে শুরু হয় নাকি ইন্ট্রাইউটেরাইন লাইফে শুরু হয়, আর একটা সাইকেল শেষ হতে কতদিন লাগে, অ্যাট দ্য এন্ড অফ দ্য সাইকেল স্পার্ম তৈরি হবে নাকি স্পার্মাটিড তৈরি হবে, সেটা কত নাম্বারের ক্রোমোজোম ক্যারি করবে, এগুলো খুব সূক্ষ্মভাবে পড়তে হবে। এখান থেকে ভেতর থেকে খুব কোয়েশ্চেন আসে, এই জন্য চার্টগুলো যদি আমরা খুব ভালো করে প্রথম থেকেই মনোযোগ দিয়ে পড়ি তাহলে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা সম্ভব। এরপর আছে ফার্টিলাইজেশন, ট্রান্সপোর্টেশন, ইমপ্ল্যান্টেশন। ফার্টিলাইজেশন কোথায় হয়, কত নাম্বার দিনে হয়, ইমপ্ল্যান্টেশন কোথায় হয়, কত নাম্বার দিনে হয়, ইমপ্ল্যান্টেশন ব্লিডিং কি, এগুলো বেসিক অ্যানাটমির সাথে সাথে ক্লিনিক্যাল অ্যানাটমির পোর্শনে যতটুকু আছে সেটা কোরিলেট করে পড়তে হবে। আর্লি ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো। এমব্রায়োর ক্ষেত্রে আমরা ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক এভাবে করে উইকলি ভাগ করে করে কোন উইকে কী কী অর্গান ডেভেলপ করে, কী কী চেঞ্জ হয়, এভাবে ভাগ করে করে পড়তে হবে। অর্গানোজেনেসিস, এই অংশটুকু কতটুকু সময়, থার্ড উইক থেকে 8 উইক পর্যন্ত সময়টাকে আমরা সাধারণত অর্গানোজেনেসিস বলি। এখানে কি কি হয়, কি কি পরিবর্তনগুলো হয়, এগুলো আলাদা আলাদা করে সব কিছু জানতে হবে। এরপর আছে জেনিটাল অর্গান অ্যান্ড ইউরিনারি সিস্টেম। জেনিটাল অর্গান কোথা থেকে আসে, কিভাবে ডেভেলপমেন্ট হয়, জেনিটাল সিস্টেম কোথা থেকে আসে, প্যারামেজোনেফ্রিক ডাক্ট নাকি মেজোনেফ্রিক ডাক্ট, ওগুলা কি মেসোডাম থেকে আসে নাকি এন্ডোডাম থেকে আসে, মেজোনেফ্রিক ডাক্ট আর প্যারামেজোনেফ্রিক ডাক্ট কোনটা মিডিয়ালি থাকে, কোনটা ল্যাটারালি থাকে, কিভাবে কখন কোন মান্থে শুরু হয়, এগুলো খুব ডিটেলস জানতে হবে। দ্য ইউটেরাস, টিউব, ভেজাইনা, এক্সটার্নাল জেনিটালিয়া, ডেভেলপমেন্ট অফ দ্য গোনাড, এই জিনিসগুলো অ্যাট এ টাইম প্যারামেজোনেফ্রিক ডাক্ট আর মেজোনেফ্রিক ডাক্টের সাথে একসাথেই চলে যায়। এরপর আসেন ডেভেলপমেন্ট অফ দ্য মেল জেনিটাল অর্গান, ইউরিনারি সিস্টেম। মনে রাখতে হবে মেইলের জন্য কি মেজোনেফ্রিক ডাক্ট নাকি উলফিয়ান ডাক্ট নাকি প্যারামেজোনেফ্রিক ডাক্ট, এগুলো কনফিউশনগুলো যেন পরীক্ষায় না হয় আগে থেকেই সব নেমোনিক্স দিয়ে দিয়ে মনে রাখতে হবে। প্লাসেন্টা, প্লাসেন্টাল বেড, প্লাসেন্টা কখন তৈরি হয়, প্লাসেন্টাল বেডে কি কি থাকে, প্লাসেন্টা কয়টা পোর্শন থেকে আসে, মাদার পোর্শন কোনটা, ফিটাল পোর্শন কোনটা, কোনটাতে কতটুকু অংশ থাকে, ক্লোরিনিক ফন্ডোসামের অংশ কোনটা, ম্যাটার্নাল পোর্শন কোনটা, এগুলো খুব ভালো করে জানতে হবে। ডেভেলপমেন্ট অফ দ্য মেমব্রেন অ্যান্ড ফর্মেশন অ্যান্ড সার্কুলেশন অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইড বডিতে কতটুকু থাকে, অ্যামনিওটিক ফ্লুইডের ফাংশন কি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, অ্যামনিওটিক ফ্লুইডের কালার যদি চেঞ্জ হয় তাহলে ইমিডিয়েটলি কী কী ডিসিশন নিতে হবে, এগুলো বেসিক অ্যানাটমির সাথে ক্লিনিক্যাল পোর্শন মিলিয়ে পড়তে হবে। এবার দেখি বিসিপিএসে এই রিলেটেড কী কী কোয়েশ্চেন এসেছিল। একটু আগে বলেছিলাম যে মেজোনেফ্রিক অ্যান্ড প্যারামেজোনেফ্রিক ডাক্ট পড়তে হবে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, জুলাই 2021 সেশনে প্যারামেজোনেফ্রিক ডাক্ট সম্পর্কে কোয়েশ্চেন এসেছিল। এরপর জুলাই 2021 সেশনে সিঙ্গেল বেসড হিসেবে এসেছে স্পার্মাটোগোনিয়াম, এখান থেকে স্পার্মাটোজোয়া হতে টোটাল কতদিন সময় লাগে। এরপরে প্লাসেন্টা ফর্মেশন নিয়ে কোয়েশ্চেন এসেছে। অলরেডি আমি বলেছি যে মাদার পোর্শন আর মানে ফিটাল পোর্শন দুটাতে কোনটাতে কতটুকু পোর্শন থাকে এটা জানতে হবে। এরপর ওভারি ডেভেলপমেন্ট। এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে ভেন্ট্রাল মেজেন্ট্রি অফ দ্য গাট টিউব, এখান থেকে কি কি আসে, কি কি তৈরি হয়, ডরসাল মেজেন্ট্রি কি, ভেন্ট্রাল মেজেন্ট্রি কি, মোস্ট কমন সাইট অফ ফার্টিলাইজেশন। কোয়েশ্চেনগুলো এই জন্যই দেখাচ্ছি বিসিপিএসের সিলেবাসে যেই টপিকগুলো আছে সেই টপিকগুলো যদি আপনি বেসিক অ্যানাটমি, ক্লিনিক্যাল অ্যানাটমি কোরিলেট করে খুব ভালো করে একবার প্রিপারেশন নিয়ে নেন এবং বারবার সেটাকে রিভাইজ করেন তাহলে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা খুবই ইজি হবে। এরপরে আমরা আসি জেনেটিক্স নিয়ে। জেনেটিক্স এমন একটা টপিক যেটা এফসিপিএসের পেপার 1, 2, 3 তিনটাতেই থাকে। জেনেটিক্স সম্পর্কে বিসিপিএসের সিলেবাসে কী কী আছে, মলিকুলার জেনেটিক্স, জিন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, restriction endonuclease enzyme, character of human DNA, analysis of DNA by electrophoresis, sexual differentiation and abnormal sexual differentiation। কিভাবে পড়বেন এখান থেকে? প্রথমে জানতে হবে আপনার নর্মাল ক্রোমোজোম কি কি থাকে, অটোসোম কি, সেক্স ক্রোমোজোম কি, ডিএনএ কি, ক্রোমোজোমের কয়টা পার্ট থাকে,
ক্রোমোজোমের অ্যাবনর্মালিটি হলে কি কি হতে পারে? এটা কি অ্যানোপ্লয়েডি নাকি পলিপ্লয়েডি? ডাউন সিনড্রোম কি? টার্নার সিনড্রোম কি? ক্লিনফিল্টার সিনড্রোম কি? এটার সাথে অ্যাবনর্মালিটি আর কি কি হতে পারে? মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজগুলো কি কি আছে? অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারগুলো কি কি আছে? অটোসোমাল রেসেসিভ ডিসঅর্ডার কি কি আছে? এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিসঅর্ডার কি কি আছে? এক্স লিঙ্ক রেসেসিভ ডিসঅর্ডার কি কি আছে? ট্রাইনিউক্লিয়েটেড রিপিট ডিসঅর্ডার কি কি আছে? এগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার বেসিক অ্যানাটমির পোর্শনটুকু শেষ হবে। আর এর সাথে যদি আপনি গাইনি দত্তের সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা ডিফেক্ট যেটা সেটা শেষ করেন তাহলে আপনার ক্লিনিক্যাল অ্যানাটমির প্রিপারেশনটুকু শেষ হয়ে যাবে। এবার দেখি জেনেটিক্স থেকে কি কি কোয়েশ্চেন এসেছিল। 16 years old girl presents with all secondary sexual characteristics with blind vagina. What will be the diagnostic disease? এটা এসেছে ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে, তার মানে গাইনি দত্তের জেনেটিক্স পোর্শনটুকু যদি পড়েন তাহলে আপনার পক্ষে এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া পসিবল। ক্রোমোজোমাল অ্যানোপ্লয়েডি, এটা ক্রোমোজোমাল যে ডিসঅর্ডারগুলো আছে এটার ক্লাসিফিকেশন থেকে ডিরেক্ট কোয়েশ্চেন এসেছে। জেনেটিক ডিসঅর্ডারের ক্যারিওটাইপ, তার মানে টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লিনফিল্টার সিনড্রোম, কোন ডিসঅর্ডারের কি কি ক্যারিওটাইপিং আছে, ক্যারিওটাইপিংগুলো জানতে হবে, সাথে মোজাইকিজম হলে কি কি হয় সেটাও জানতে হবে। এরপর আসেন বায়োফিজিক্স। বায়োফিজিক্স এখান থেকে আগে কোয়েশ্চেন আসতো শুধু এক্স রে, আলট্রাসোনোগ্রাম এগুলো পড়লেই হতো, কিন্তু এখন মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে। বায়োফিজিক্সের জন্য আপনার বিসিপিএসসি সিলেবাসে যতটুকু আছে সেখানে আছে প্রিন্সিপালস অফ আলট্রাসাউন্ড, প্রিন্সিপালস অফ ইউজ অফ এক্স রে অ্যান্ড রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স, এমআরআই, থেরাপিউটিক ইউজ অফ আদার ফিজিক্যাল এজেন্টস, হিট, ফ্রিজিং, লেজার, এতটুকু পোর্শন। এখান থেকে আপনাকে কি কি জানতে হবে? প্রথমে আসে আলট্রাসাউন্ড। যেহেতু আপনি গাইনিতে পরীক্ষা দিচ্ছেন, আপনি এক্স রে ফার্স্ট সেমিস্টারে করতে পারবেন না, কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে আপনি করবেন কি? আলট্রাসাউন্ড। আলট্রাসাউন্ড যদি করেন ফার্স্ট সেমিস্টারে আপনি কিছু জিনিস এক্সক্লুড করতে পারবেন, সেকেন্ড সেমিস্টারে কিছু জিনিস এক্সক্লুড করতে পারবেন, থার্ড সেমিস্টারে কিছু জিনিস কনফার্ম হতে পারবেন। তাহলে কোন সেমিস্টারে আপনি কি কি দেখবেন, কোন কোন ডায়ামিটার বের করবেন, কোন কোন রেশিও বের করবেন, এটা খুব ভালো করে জানতে হবে। আর এক্স রে আমি কোন কোন সেমিস্টারে কন্ট্রাইন্ডিকেটেড করতে পারবো না, কোন কোন সেমিস্টারে করব। এমআরআই কেন কন্ট্রাইন্ডিকেটেড কিনা বা কন্ট্রাইন্ডিকেটেড যদি হয় কেন, যদি না হয় কেন না, এটা জানতে হবে। আর এখন যেটা নিয়ে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে লেজার আর ব্রাকিথেরাপি, রেডিওথেরাপি নিয়ে। আগে সাধারণত এক্স রে, আল্ট্রাসাউন্ডের মধ্যেই কোয়েশ্চেন সীমাবদ্ধ থাকতো, কিন্তু এখন লেজার, ব্রাকিথেরাপি, এক্সটার্নাল বিম থেরাপি, রেডিওথেরাপি এগুলো নিয়ে ইন ডিটেলসে কোয়েশ্চেন আসে। তাহলে আপনার বায়োফিজিক্সের প্রিপারেশনের জন্য বিসিপিএসের সিলেবাসের সাথে গাইনিয়ান অপসের কিছু চ্যাপ্টার আপনাকে একসাথে পড়তে হবে। সেটা কি কি আমি চ্যাপ্টারগুলোর নাম বলে দিচ্ছি। অপস থেকে চ্যাপ্টার 7, 11 আর 41 পড়তে হবে, আর গাইনি দত্ত থেকে 10 and 31। বায়োফিজিক্সের জন্য আপনার এই 5টা চ্যাপ্টার যদি আপনি একসাথে পড়েন তাহলে প্রিপারেশন কমপ্লিট হবে। আমি আবার বলছি, অপস দত্ত থেকে 3টা চ্যাপ্টার 7, 11, 41, আর গাইনি দত্ত থেকে চ্যাপ্টার 10 and 31। এতটুকু যদি আপনি পড়েন তাহলে বায়োফিজিক্সের কোয়েশ্চেন অ্যান্সার করা সম্ভব। কি কি কোয়েশ্চেন এসেছে আপনি দেখেন। নন পার্টিকুলেট রেডিয়েশন, এটা জুলাই 2021-এ এসেছে, এটা গাইনি দত্তের একটা পোর্শনের ডিরেক্ট কোয়েশ্চেন। তারপর কোয়েশ্চেনটা এসেছে আর্লি প্রেগনেন্সি ডিটেকশন বেস্ট মেথড, এটা অপস দত্তের চ্যাপ্টার 7-এর ডিরেক্ট কোয়েশ্চেন। এরপর আসেন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এপিডেমিওলজি। আমাদের ম্যাট্রিক্স একাডেমির একটা বই আছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এপিডেমিওলজি। যদি আমরা ম্যাট্রিক্সের বায়োস্টেটের জন্য বইটা পড়ে ফেলি, এর বাইরে অন্য কোনো কিছু সাধারণত লাগবে না। কি কি আছে? ইন্ট্রোডাকশন, ভেরিয়েবিলিটি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন, শেপ অফ ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং, সিগনিফিকেন্স টেস্ট, টি টেস্ট, পেয়ার ডিফারেন্স টি টেস্ট, এক্স স্কোয়ার টেস্ট,
আর রিসার্চ ডিজাইন, এখান থেকে কি পড়বেন? আমরা সাধারণত বায়োস্ট্যাটিস্টিক্সকে সবাই ভয় পাই। আসলে এটা ভয়ের কিছুই না, যদি আমরা জিনিসগুলো বুঝে পড়ি তাহলে আমাদের জন্য এগুলো খুবই ইজি। এখান থেকে সাধারণত স্যাম্পলিং কয় ধরনের, কোথায় কোন স্যাম্পলিং ইউজ করা হয়, প্রসপেক্টিভ স্টাডি কি, রেট্রোস্পেক্টিভ স্টাডি কি, কেস কন্ট্রোল কি, কোহোর্ট স্টাডি কি, কোনটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আর ডায়াগ্রামগুলো খুব ভালো করে পড়বেন। সাধারণত বার ডায়াগ্রাম কোথায় ইউজ করা হয়, ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম কোথায় ইউজ করা হয়, হিস্টোগ্রাম কোথায় ইউজ করা হয়, এগুলো খুব ভালো করে জানতে হবে। আর সাধারণত আমরা যখন একটা স্টাডি প্রেজেন্ট করি তখন এটা মানে কিভাবে আমি প্রেজেন্ট করব, কিভাবে আমি স্যাম্পল কালেক্ট করব, ভেরিয়েবিলিটি কি, স্যাম্পলটা কোথা থেকে কালেক্ট করব, স্যাম্পলের ডিজাইন কি হবে, এগুলা নিয়ে একটু মানে আপনার সুপারফিশিয়াল নলেজ থাকতে হবে। আর হাইপোথিসিস টেস্টিং কি, মেইনলি দুই ধরনের হাইপোথিসিস টেস্টিং হয়, আলফা অ্যান্ড বিটা এরর। আলফা এরর মানে হচ্ছে আপনার এটা ফলস পজিটিভ হবে, আর বিটা এরর মানে হচ্ছে ফলস নেগেটিভ হবে। এটার আন্ডারে আবার কয়েকটা কথা আছে, কেন ফলস পজিটিভ, কেন ফলস নেগেটিভ, সেন্সিটিভিটি কি, স্পেসিফিসিটি কি। পজিটিভকে পজিটিভ বলার যে ক্ষমতাটা সেটাই হচ্ছে সেন্সিটিভিটি, আর নেগেটিভকে নেগেটিভ বলার যে ক্ষমতাটা সেটা হচ্ছে স্পেসিফিসিটি। তাহলে কোথায় কোনটা ইউজ করা হয়, কোন ডিজিজের সেন্সিটিভিটির জন্য কোন ডায়াগনস্টিক টেস্ট ইউজ করা হয়, এই জিনিসগুলো এখান থেকে জানতে হবে। আর রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে আমরা যে স্টাডিগুলো ইউজ করি, কোনটা পেয়ার কেসের জন্য ইউজ করা হয়, কোনটা আনপেয়ার ডিজাইনের জন্য ইউজ করা হয়, এখান থেকে এই পোর্শনটুকু জানতে হবে। মিন, মোড, মিডিয়ান কোনটা কি জিনিস, কিভাবে ক্যালকুলেশন করে, এটা জানতে হবে। তাহলে আমরা দেখি যে বিসিপিএসে এর আগে কি কোয়েশ্চেন এসেছিল। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, কনভেনিয়েন্স স্যাম্পলিং কি, আমি অলরেডি বলেছি যে স্যাম্পলিং মানে কি হয়, কয় ধরনের হয়, প্রবাবিলিটি স্যাম্পলিং কি, নন প্রবাবিলিটি স্যাম্পলিং কি। আমরা যদি প্রতিটা জিনিসের জাস্ট টাইপগুলোর নামই মুখস্থ করে ফেলি, আর যেগুলো বুঝার জিনিস ক্রস সেকশনাল স্টাডি কি, আর প্রসপেক্টিভ স্টাডি কি, রেট্রোস্পেক্টিভ স্টাডি কি, কেস কন্ট্রোল কি, কোহোর্ট কি, এগুলো যদি আমরা বুঝে পড়ি, আর যেগুলো মুখস্থ করে সেগুলো তো নামগুলো পড়েই ফেললাম, এভাবে যদি পড়ি তাহলে বায়োস্ট্যাটের জন্য অ্যান্সার করা খুবই ইজি। তারপরে একটা কোয়েশ্চেন আসছে, হাফ স্মল অ্যান্ড হাফ লার্জ ডাটা রেসপন্সিবল ফর, এটা হচ্ছে জুলাই 2021-এ আসছিল। আরেকটা কোয়েশ্চেন, ক্রস সেকশনাল স্টাডি বলতে কি বোঝা যায়। এগুলো হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন, আপনি টপিকগুলো পড়লেই অ্যান্সার করা পসিবল। এতটুকু যা বললাম সেটা হচ্ছে বিসিপিএসের সিলেবাসটুকু আমি বললাম। এখন গাইনি অ্যান্ড অবস রিলেটেড কি টপিক আপনাকে পড়তে হবে, এতটুকু যা বলেছি সেটা হচ্ছে বেসিক অ্যানাটমি। এর সাথে আপনি ক্লিনিক্যাল অ্যানাটমি পড়তে হবে গাইনি অ্যান্ড অবস দত্তর সাথে জেপকোট থেকে। সাধারণত গাইনি অ্যান্ড অবস পুরোটাই মোটামুটি যতটুকু লাগে পড়ে ফেললে জেপকটটা ততটুকু লাগে না। জেপকটের চ্যাপ্টার 2 পেপার 1-এর অ্যানাটমির জন্য খুব ভালো করে পড়তে হবে, অন্য যতটুকু লাগে সেটা আপনি রিলেটেড টপিকগুলো একটু দেখে নিলেই হয়। আর সবসময় রিসেন্ট এডিশনটা পড়া ভালো, আর প্রতিটা চ্যাপ্টারের পরে কিছু ক্লু দেওয়া থাকে, ওই ক্লুয়ের অংশটুকু সবার আগে পড়া উচিত। ওখান থেকে অনেক কোয়েশ্চেন মানে ডিরেক্টলি কোয়েশ্চেন আসে। তাহলে কি পড়বেন পেপার 1-এর জন্য? অবস দত্ত থেকে আপনি যা পড়বেন সেটা হচ্ছে চ্যাপ্টার 1 অ্যানাটমি অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। এটা যদি আপনি এখান থেকে পড়েন তাহলে গাইনি চ্যাপ্টার 1-এর সাথেও একই জিনিস, দুটা মার্চ করে, যে কোনো একটা থেকে পড়বেন, হয় গাইনি থেকে নয় অবস দত্ত থেকে, যে কোনো একটা মার্ক করে ফেলবেন। আর প্রথমবার পড়ার সময় যে কোনো একটা থেকে দেখবেন যে এক্সট্রা কোনো কিছু আছে কি না, ওটা অল্টারনেটিভ বইটাতে দাগিয়ে রাখবেন, অথবা যেটাতে আপনি মেইন বই হিসেবে পড়লেন সেটাতে এক্সট্রা ইনফরমেশনগুলো আপনি নিয়ে রাখলেন। এরপর চ্যাপ্টার 2 ফাউন্ডেশন অফ দ্য রিপ্রোডাকশন, ফান্ডামেন্টালস অফ রিপ্রোডাকশন, এখানে কি আছে, কি লাগে। এমব্রায়োলজিতে যে স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস এগুলো ছিল, এখানে ইন ডিটেলস সেগুলো বলা আছে। প্লাসেন্টা অ্যান্ড ফিটাল মেমব্রেন, প্লাসেন্টা কিভাবে তৈরি হয়, ফিটাল মেমব্রেন কিভাবে তৈরি হয়, প্লাসেন্টার কি পোর্শন আছে, ফিটাল মেমব্রেনে কি পোর্শন আছে, অ্যামনিওটিক ফ্লুইড কি, প্লাসেন্টা আর কর্ডের অ্যাবনর্মালিটিগুলো কি হতে পারে, এগুলো ইন ডিটেলস এখান থেকে পড়তে হবে। এরপর হচ্ছে ফিটাস, চ্যাপ্টার 4 ফিটাস সম্পর্কে জানতে হবে, ফিটাসের কোন উইকে কি হয়, সিস্টেমে কি ডেভেলপমেন্ট হয়,
থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এগুলোর কোন সময় কোন চেঞ্জগুলো হয়, এগুলো ইন ডিটেলস এখান থেকে জানতে হবে। ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি, এটা বায়োফিজিক্স। এখানে কোন উইকে কী কী চেঞ্জ হয়, আপনি কিভাবে প্রেগনেন্সি ডায়াগনোসিস করবেন, সেটা কি বিটা এসিজি দিয়ে হবে নাকি আলট্রাসোনোগ্রাম দিয়ে হবে, এই চ্যাপ্টারটা পড়লে এই অ্যান্সারগুলো করা ইজি। ফিটাস স্কাল অ্যান্ড ম্যাটার্নাল পেলভিস, এখান থেকে জানতে হবে কোনটা গাইনোকয়েড পেলভিস, কোনটা অ্যান্ড্রয়েড পেলভিস, কোনটা অ্যান্থ্রোপয়েড পেলভিস, কোনটাতে নর্মাল ডেলিভারি পসিবল, কোনটাতে কন্ট্রাক্টেড পেলভিস হয়, কোনটাতে অবস্ট্রাক্টেড লেবার হয়, কোনটাতে প্রলং লেবার হয়, এই কয়েকটা জিনিস এখান থেকে পড়তে হবে। অ্যান্টিনেটাল অ্যাসেসমেন্ট অফ দ্য ফিটাল ওয়েলবিং আর প্রিনেটাল জেনেটিক কাউন্সিলিং, স্ক্রিনিং অ্যান্ড ডায়াগনোসিস, এটা চ্যাপ্টার 11 অ্যান্ড 12, এই দুটো পাশাপাশি পড়তে হবে। আমরা সবাই জানি যে এখন কনজেনিটাল অ্যাবনর্মালিটিগুলো অনেক বেশি হয়ে গিয়েছে। দেখা যায় যে আমরা 18 থেকে 20 উইক্সের মধ্যে অ্যানোমালি স্ক্যান করতে বলি। ওই অ্যানোমালি স্ক্যানের সময় আমরা কি কি দেখি, ট্রিপল টেস্ট কি, কোয়াড্রিপল টেস্ট কি, নুকাল ট্রান্সলুসেন্সি কখন করা হয়, কত মিলিমিটার থিকনেস থাকে, কোন ডিজিজের জন্য এটা পজিটিভ হয়, ইন ডিটেলস এখান থেকে এগুলো জানতে হবে। এরপর আসে অ্যাবনর্মালিটি অফ দ্য প্লাসেন্টা অ্যান্ড কর্ড, এটা হচ্ছে আপনারা মিলিয়ে পড়বেন চ্যাপ্টার 3 এর সাথে, প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেনের সাথে, তাহলে কী কী অ্যাবনর্মালিটি থাকে মনে রাখা ইজি হবে। চ্যাপ্টার 24-এ কন্ট্রাক্টেড পেলভিস, এখানে কজগুলো কী কী, কখন কন্ট্রাক্টেড পেলভিস হয়, এটা কি গাইনোকয়েড না অ্যান্থ্রোপয়েড, এটা ভালো করে পড়তে হবে। চ্যাপ্টার 33 ডিজিজ অফ দ্য ফিটাস অ্যান্ড নিউবর্ন, ফিটাসের কী কী ডিজিজ হতে পারে, এখান থেকে ইন ডিটেলস পড়বেন, যেটা জাস্ট ডিজিজগুলো মানে কোন ট্রাইমেস্টারে কোন ডিজিজগুলো হয়, এবিও ইনকম্পিটিবিলিটি, আরএইচ ইনকম্পিটিবিলিটি, কখন কোনটা হচ্ছে, এটা পেপার 1 অ্যান্ড পেপার 2 দুইটাতেই আসে। চ্যাপ্টার 37 থেকে ইপিসিওটমি পড়বেন, ইপিসিওটমি থেকে কোন কোন স্টেপ কাটা হয়, কোন কোন লেয়ার আগে পরে, দুইভাবে পড়তে পারেন আমরা, বাইরে থেকে ভেতরে অথবা ভেতর থেকে বাইরে। আর এখানে আরেকটা টপিক হচ্ছে সিজারিয়ান সেকশনে কী কী স্টেপে কোনটা কাটা হয়। এরপর চ্যাপ্টার 41-এ আল্ট্রাসাউন্ড ইন অবস্টেটিক্স, এটা যদি পড়েন তাহলে আপনার বায়োস্ট্যাটিস্টিক্সের আল্ট্রাসাউন্ড সম্পর্কে যে কোয়েশ্চেনগুলো আসে ওগুলো অ্যান্সার করা পসিবল। এরপর আসেন গাইনি দত্ত, চ্যাপ্টার 1 আমি অলরেডি বলেছি, যে কোনো একটা বই থেকে পড়লেই হবে, অ্যানাটমি অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। চ্যাপ্টার 2-তে আছে ব্লাড ভেসেল, লিমফেটিক আর ইনারভেশন অফ দ্য পেলভিক অর্গান, এখানে আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিমফেটিক ড্রেনেজ, এটা বেসিক অ্যানাটমির সাথে আপনারা মিল করে একসাথে পড়বেন আর সামারি করে একটা খাতায় লিখে ফেলবেন, তাহলে প্রিপারেশন নেওয়া ইজি হবে। চ্যাপ্টার 3 ডেভেলপমেন্ট অফ দ্য জেনিটাল অর্গান অ্যান্ড গোনাড, এটা পড়বেন আপনারা এমব্রায়োলজির সাথে একসাথে, তাহলে কোন অর্গান কোন জায়গা থেকে ডেভেলপমেন্ট হয়, কোন উইকে ডেভেলপমেন্ট হয়, এটা ইজিলি মনে রাখা যাবে। চ্যাপ্টার 4 কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, এটার সাথে জেনেটিক্স পড়বেন, তাহলে মনে রাখতে পারবেন। চ্যাপ্টার 5 অ্যান্ড 6 পিউবার্টি অ্যান্ড মেনোপজ, এটা পেপার 1-এও আসে, পেপার 2-তেও আসে, পিউবার্টি কোন সময় হয়, কোনটা প্রিকশাস পিউবার্টি, কোনটা ডিলেড পিউবার্টি, মেনোপজে কী কী চেঞ্জ হয়, অ্যানাটমিক্যাল কী চেঞ্জ হয়, ফিজিওলজিক্যাল কী চেঞ্জ হয়, হরমোনাল কী চেঞ্জগুলো হয়, এগুলো এখান থেকে পড়তে হবে। এরপর আছে ইমেজিং টেকনিক, এটা বায়োফিজিক্সের পোর্শনের সাথে একসাথে মিলে পড়বেন, এখান থেকে রেডিওথেরাপি, কেমোথেরাপি, ব্রাকিথেরাপি, এক্সটার্নাল ভিম থেরাপি পড়বেন। চ্যাপ্টার 16 ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইউটেরাস, যেহেতু পেলভিক অর্গানের মধ্যে ইউটেরাস খুব ইম্পর্টেন্ট, এটা সাপোর্টিভ অর্গান হিসেবে কি কি আছে এটা পড়বেন, আর সাপোর্টিভ অর্গানগুলো যদি সরে যায় তাহলে ডিসপ্লেসমেন্ট হয়, পিওপি মানে পেলভিক অর্গান প্রোলাপস কি কি ফ্যাক্টর কাজ করে, এটা ভালো করে পড়তে হবে। ডিসঅর্ডার অফ দ্য সেক্সুয়াল ডেভেলপমেন্টের মধ্যে কি কি ডিজিজ আছে, যেমন কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, অ্যাডেনোজেনিটাল সিনড্রোম, টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম, কোন সিনড্রোমে ক্যারিওটাইপিং কেমন থাকে, কি কি ইনভেস্টিগেশন করতে হয়, কি কি ফিচার হয়, এগুলো খুব ভালো করে পড়তে হবে। অ্যামিনোরিয়া চ্যাপ্টার 29 পেপার 1, পেপার 2, পেপার 3, তিনটা পেপারেই অ্যামিনোরিয়া থেকে কোয়েশ্চেন আসে, তার মানে 3 দিনই আপনাকে পড়তে হবে। আর আরেকটা টপিক বলেছি জেনেটিক্স, দুটো টপিকই 3 দিনই কোয়েশ্চেন আসবে, 3 দিনই পড়তে হবে, এই দুটো টপিক খুব ভালো করে পড়বেন। চ্যাপ্টার 31-এ বেসিক প্রিন্সিপালস অফ রেডিওথেরাপি, এটা বায়োফিজিক্সের সাথে কোরিলেট করে পড়বেন। এরপর চ্যাপ্টার 34 স্পেশাল টপিকস ব্রেস্ট ইন গাইনোকোলজি, আমি বলেছি যে বেসিক অ্যানাটমিতে আমরা সাধারণত ব্রেস্ট পড়ি, এর সাথে বলেছি যে পিউবার্টিতে, প্রেগনেন্সিতে আর ডেলিভারির পরে কি কি চেঞ্জ হয় এটা পড়বেন। গাইনিতে যে অংশটুকু আছে সেটা হচ্ছে গাইনোকোলজিক্যাল, মানে পিউবার্টিতে আর ডেলিভারিতে কি কি চেঞ্জ হয় এটা এখানে খুব ভালো করে দেওয়া আছে।
আর অপস দত্তের অ্যানাটমি পোর্শনে অপস রিলেটেড যে চেঞ্জগুলো আছে সেটা খুব ভালো করে দেওয়া আছে। দ্যাটস অল ফর টুডে। এভাবে যদি আপনারা প্রিপারেশন নেন আমার কাছে মনে হয় যে পার্ট 1 পাস করা খুবই ইজি হবে। তবে একটা ভালো প্রিপারেশনের জন্য মিনিমাম 6 মাস খুব ইম্পর্টেন্ট। আর যদি কোরিলেট করে পড়া যায় তাহলে প্রিপারেশনটা আরও ভালো হবে। সবার জন্য বেস্ট লাক। থ্যাংক ইউ।